তো দেখো, কালকে পডকাস্টে অ্যাব্রাপ্টলি শেষ হয়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে যে আহ, এই সেকেন্ড যে পোর্শনটা আমি এটা কেন আলাদা রাখলাম, রূপম দুটো স্ক্রিপ্ট ডেভেলপ করেছে তার ফিল্মের জন্য, এবং এগুলো তার গল্পের আইডিয়া। এবং অ্যাকচুয়ালি রূপমের সাথে এই আইডিয়াগুলো নিয়ে এই পডকাস্টে ডিসকাশন করে আমার এতটাই ভালো লেগেছে যে আমি ওই প্রথম পার্টের মধ্যে আমি রাখিনি, কারণ লোকজন পুরোটা দেখে না। এবং আমি রূপমের যে স্টোরি আইডিয়াটা, এটা আমি চাই যে প্রত্যেকে মন দিয়ে শুনুক। সেই জন্য আমি এই পার্টটাকে আমি আলাদা করে রেখেছি, যাতে এটা যারা দেখবে তারা যাতে মন দিয়ে যেতে পারে দেখতে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এই পার্টটা কিন্তু খুব ছোট্ট একটা পার্ট। এখানে আমরা অনেক কিছু নিয়ে কথা বলিনি, ওর স্টোরি আইডিয়াগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, অদম্য নিয়ে একটুখানি কথাবার্তা হয়েছে, আর একদম লাস্টে গিয়ে আবার কিছু ফিল্মের রেকমেন্ডেশন কিন্তু আছে। তো তোমরা এটা দেখো এবং কমেন্টে জানিও যে রূপমের স্টোরি আইডিয়াগুলো তোমাদের কেমন লেগেছে। ওকে, শীতকালের দুপুরবেলা, ঠিক আছে ভাই, সেই জায়গা তোমার যদি কাউকে স্টেশনে প্রপোজ করা হয় ভাই, ওই স্টেশনে গিয়ে প্রপোজ করো, ঠিক আছে। আমি তোমাকে একটা যাই হোক, জিনিস বলছি, স্টেশনের কথা তুমি বললে বলে আমার একটা গল্প ছিল, হ্যাঁ। মানে গল্পটা এখনো আছে আর কি। গল্পটার নাম হচ্ছে ধাঁধার থেকেও জটিল কেউ। মানে ওই গান থেকেই আইডিয়ার নামটা নেওয়া। তো আমি গল্পটা এখানে পুরোটা বলছি না, আমি ছোট্ট একটা বিষয় বলছি। সেটা হচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে অনেক দিন ধরে ভালোবাসে। মেয়েটার একটা পাস্ট লাইফের চ্যাপ্টার আছে। ও যেদিনকে মেয়েটাকে বলতে যায়, এবং হচ্ছে মেয়েটার যে বইটা রিলিজ হয়েছে, বইটার ফার্স্ট কপি ছেলেটাই কিনেছে, এবং সেটার মধ্যেও মেয়েটার অটোগ্রাফ দেওয়া আছে। মেয়েটা একই অফিসে কাজ করে, কিন্তু মেয়েটা ছেলেটাকে কখনো সেরকম ভাবে দেখেই। ছেলেটা প্রপোজ করবে আজকে জানায় অনেকদিন, মানে ওর বাড়ি এই স্টেশন চত্বরে পড়েই না। ও মেয়েটার জন্যই আসে। মেয়েটা ট্রেনে উঠে যায়, ও আবার স্টেশন থেকে নেমে অটো ধরে ওপার হয়ে বাসে করে বাড়ি ফেরে। তো যেদিনকে ভাবছে বলবে, মেয়েটার সাথে কথা বলে। মেয়েটা ওকে বলে, আমার তোমার খুব দেখা দেখা লাগছে। সেটা নিজের পরিচয় দেয় যে আমাদের তো রোজই দেখা হয়। মানে মেয়েটা ওকে নোটিসই করেনি সেরকম ভাবে। এবং ওকে। মেয়েটা খুব ডিপ্রেস, খুব কম কথা বলে। ছেলেটা বলে, তুমি চা খাবে দিলসের মতো। ওকে বলে, মাথা নাড়ে। ও দুটো চা আনতে যায়, দেখে সব লোক ছুটে যাচ্ছে। ও খুব মেজাজ আছে, নিজের মেজাজে, নিজের মানে কি বলবো না, পিছন ঘোরে। দেখে ট্রেনটা এসছে, মেয়েটা ঝাঁপ দিয়েছে, ট্রেনটা চলে গেছে মেয়েটার উপর দিয়ে। ভাই, এবার ভাই, এই ছেলেটা তুমি সিনেমাটা না বানাও। চাইতে ছেলেটা না চাইতেও প্রত্যেক বাৎসরিকে মেয়েটার বাড়িতে যায়। এবং প্রথমে ধরো 50 জন আসতো, 2 জন আসতো, 1 জন আসতো, কেউ আসে না। ওই পরে মেয়েটার বাবা, যে তোমার হচ্ছে একটা আরাম কেদারায় বসে থাকে পাশে মেয়েটার ছবি নিয়ে। এরপরে পুরো বৃষ্টি হচ্ছে, ঠিক বাড়ির বাইরে ছেলেটা। এবার কুকুর আছে, কুকুরটা ঘেউ ঘেউ করে প্রত্যেকবার বাইরে কেউ থাকলে, কিন্তু এই ছেলেটার বেলা আর ঘেউ ঘেউ করে না। ওর বাবা ছেলেটাকে ভেতরে ডেকে পাঠায়। আচ্ছা, তুমি ছেলেটা আমাকে একটা ভেতরে আসে। সিরিয়াস কথা বলে এই পোর্শনটা কি ভিডিওতে রাখবো? ভাই তুমি যেটা বললে দুর্ধর্ষ, ইউ মেক হ্যাঁ, দিস হ্যাঁ, রাখো, ফিল্ম রাখো। প্লিজ, ঠিক আছে, আমি তুমি তোমাকে তুমি এটা আমি তোমাকে বানাও। আমি তোমাকে না, আমি তোমাকে এখানে পুরো মানে মেন জায়গাটা বলিনি। এটা তো ছবির ফার্স্ট স্ট্রাকচার। এবার ছেলেটা হচ্ছে ওর বাবার কাছে আসছে। ওর বাবা ছেলেটাকে বলে যে, তুমি কেন আগে এলে না। ছেলেটার কথাটা বুঝতে পারে না, যে আগে এলে না কেন বললো। এবার ওরা একটা কাইন্ড অফ স্টেশনের খোঁজ পায়। ছেলেটা হচ্ছে একজন রাইটার, যে হচ্ছে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে, সেটা সম্পর্কে লেখে। জায়গাটার নাম হচ্ছে ধরো কাইন্ড অফ বেগুন কদরের মতো, যেটা হন্টেড একটা স্টেশন, কিন্তু হন্টেড নয় ছেলেটার মনে হয়। ও জানতে পারে সার্ভে করে, 3 জন লোক যারা ওই স্টেশনে গেছে, ওখানে এক্সপ্লোর করেছে, ওটা করে ফিরে এসেছে। একজন বাইরে চলে গেছে, একজন রাইটার, এবং আরেকজন উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যে রাইটার, তার সাথেও মিটিং ফিক্স করে তার কাছে যায়। এবার এই রাইটার ওকে বলে যে, যদি ওই স্টেশনে তোমার না যাওয়ার থাকে, তুমি যেতে পারবে না, কোনোভাবেই যেতে পারবে না। আর যদি তোমার পৌঁছানোর হয়, তাহলে তুমি পৌঁছাবে। কিন্তু এই ভূত সেই ভূত নয়। সেটা কথাটা বুঝতে পারে না। ও পুরো প্রিপারেশন ওকে। নেয়, দেখে লোকেরা ট্রেনে তো ওঠে, সব আগের স্টেশনে নেমে যায়। একটা স্টেশন গ্যাপ দেয়, আবার পরের স্টেশনে হয়তো লোক উঠবে। ও যাচ্ছে যাচ্ছে, এবং তখন হচ্ছে মেয়েটার বইটা পড়তে পড়তে যাচ্ছে। মেয়েটার ওই বইটা, যে বইটা ও সবসময় পরে কোথাও গেলে মেয়েটার বইটা পড়তে পড়তে যাচ্ছে। আর মেয়েটার বইটাই হচ্ছে যদি তুমি আসতে। এবার হচ্ছে ছেলেটা স্টেশনে নামছে,
দেখে স্টেশনে একটা লোক পর্যন্ত, স্টেশন মাস্টার পর্যন্ত নেই, পুরো ঘুটঘুটে একটা হন্টেড জায়গা। এ রাত্রেবেলা কোন রকম রাতটা কাটায়, সকালবেলাও দেখে কোনো লোক নেই, ওর একটু ভয় লাগে, কিন্তু এটা ভূতের ছবি নয় কিন্তু। ও এবার সাবওয়ে দিয়ে ঢোকা শুরু করে, সাবওয়ে দিয়ে ঢুকে যখন দেখছে, দেখে সাবওয়েতে প্রচুর লোক ফুল বিক্রি করছে, বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে, লোকে অফিস করে ফিরছে, বলে এই লোকগুলো এতক্ষণ কোথায় ছিল। যেই সাবওয়ে থেকে বেরোয়, দেখে প্রচুর ভিড় একটা জায়গা। কি বলছে, ভাই এটা কি হলো, আমি যা শুনলাম যা পড়লাম এবং এটা সেটা আলাদা। এইবার এখানে এসে ওর ফোনের নেটওয়ার্ক কাজ করছে না, কিচ্ছু কাজ করছে না। মূল কথা, ও 12 বছর আগে চলে এসছে। এই স্টেশনটা দিয়ে যখন উঠছে, ও দেখছে ও হয়তো একটা এমন কোন স্টেশনে আছে যেটা ধরো হচ্ছে মানে উল্টোডাঙা স্টেশন বা তোমার ব্যারাকপুর স্টেশন, এমন এমন কাইন্ড অফ একটা স্টেশন, যে স্টেশনটা ও বেগুন কদরে উঠতে পারছে না। ও ঢুকেছে বেগুন কদরের সাবওয়ে দিয়ে, বেরিয়েছে ওকে। ধরো উল্টোডাঙা বা মানে একটা কলকাতা না, একটু পিছিয়ে কলকাতা থেকে, ঠিক আছে, যেটা 12 বছর আগে। এবার ও নিজের বাড়িতে এসে দেখছে ইয়াং ও, ওর মা ওকে কলেজে যেতে পাঠাচ্ছে, ও কিছু বুঝতেই পারছে না ওর সঙ্গে কি হচ্ছে। সেই সময় 4 রাস্তার মোড়ে ও দেখে মেয়েটিকে, যখন মেয়েটির বড় বড় চুল ছিল। মেয়েটির কাছে যায়, পাগলের মতো রিয়াক্ট করে, মেয়েটি বেঁচে আছে বলতে চায় এত কিছু। মেয়েটা ওকে বলে, আপনি পাগল নাকি, আমি চিনি না আপনাকে। এবার মেয়েটার লাইফে কি ক্রাইসিস হয়েছিল, আর ছেলেটা এই যে পাস্ট লাইফে এলো, এটার উদ্দেশ্য কি, এবং এন্ডে আমি বলছি তোমায় স্বর্ণজ্যোতি, এন্ডে এই জিনিসটা হবে, সেটা কিন্তু দুঃখ দেবে না, কিন্তু সেটা আমি, এই গল্পটা আমার ভীষণ পার্সোনাল একটা গল্প, তো আমি তো বলছি এই গল্পটা না লাস্টে গিয়ে হেভি একটা জায়গায় গিয়ে শেষ হয়। এটা আমি নিজের গল্পই বলছি, এটা হেভি জায়গায় গিয়ে শেষ হয়। তুমি এই সিনেমাটা বানাও রূপম, সিডেন্স দিয়ে এখন অনেক কিছু করা যাচ্ছে। আমি অ্যাক্সেস খোঁজার প্রচুর চেষ্টা করছি। ইউ ফাকিং মেক দিস ফিল্ম ভাই, ঠিক আছে? ওকে, মানে আমার থোবরাটা হিরোইক নয়, না না আমি বলতাম যে ভাই তুমি হিরোর চরিত্রে আমাকে নাও, বাট ভাই ইউ মেক দিস ফিল্ম ভাই। খুব সুন্দর, খুব সুন্দর, মানে খুব সুন্দর, ঠিক আছে? ওকে, আমি জানি না, আমি কিন্তু পিসের দেখো আমি বলেছিলাম যে তোমার তোমার একটা দেখার চোখ আছে, ঠিক আছে, মানে যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং এই গল্পটা খুব সুন্দর ভাই, মানে আমি তোমাকে, মানে তুমি আমার পডকাস্টে চলো বার খাওয়ানোর জন্য আমি বলছি না কিন্তু, ঠিক আছে? ওকে, বেশ ভালো গল্প, বেশ ভালো। কি আমি আমি তো বলছি, আমি তো শুরুর দিকটাতেই, মানে শুরুর যে জিসটা যেটা ছিল ওখানেই আমি সোল্ড আউট হয়ে গেছিলাম, এবং তুমি শেষটা যেটা বললে। আর দেখো, রোমান্টিক সিনেমা নিয়ে তো এখন অনেকে কথা বলে যে তৈরি কেন হচ্ছে না। রোমান্টিক সিনেমাতে কিন্তু এখন মানে জনরে ব্লেন্ড করতে হবে। এই তুমি যে টাইম ট্রাভেলারের অ্যাঙ্গেল যে নিয়ে আসছো, এসব অ্যাঙ্গেল এনে একটু ইন্টারেস্টিং করতে হবে, নাহলে পাবলিক খাবে না। Interesting করতে হবে। ওকে। এবং আমি আমি তোমাকে বলছি, মানে ছবিটার, মানে আমি যতটা পার্ট তোমাকে বলছি, তোমার ইন্টারেস্টিং লাগছে তো। এটা হচ্ছে ছবিটার প্রথম ধরো 40 মিনিট, ঠিক আছে। আমি এটা ইনফরমেশন যে কত বড় পয়েন্ট ছবি? আছে, এটা 2-2.5 ঘন্টার একটা ছবি, ঠিক আছে। আচ্ছা। ছবিটার শেষের যে 10 মিনিট আছে, ওটা আমি লাইভ যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে বলবো, এন্ডিংটা আমি তোমাকে বলে ওকে, দেবো, ওকে, ঠিক আছে। ওকে। এন্ডিংটা আমি তোমাকে বলবো, তুমি এন্ডিংটা খালি শুনো, এবং যদি তোমার এন্ডিংটা খারাপ লাগে আমাকে বলবো। তো আমার এই ছবিটা খুব পছন্দের পার্সোনাল ছবি। আমি তোমাকে এখানে বলছি, আমি একটা ছবি বানানোর প্ল্যান করছি, মানে সেটার কথাবার্তা যা জিনিসপত্র সব চেষ্টা করছি। সেই ছবিটাও কিন্তু একটা তোমার মনে হবে একটা রোমান্টিক ছবি, একটা ইনোসেন্ট ছবি, ঠিক আছে। আমি বলছি তোমাকে, একদম এখানেই বলছি, একটা ছেলে একটা মেয়ে দেখা হচ্ছে, দুজনের মানে দুজন দুজনের নাম জানে না, ঠিক আছে, এরকম একটা প্রেম, ঠিক আছে। সেখান থেকে একটা অদ্ভুত সম্পর্ক, অদ্ভুত জায়গায় যায়, যেখানে মেয়েটা হয় ভগবান, এই ছেলেটা হয় ভগবান, তুমি এই মেয়েটা আমাকে পাইয়ে দাও। ছেলেটা 4 বছর মেয়ের দিকে তাকায় পর্যন্ত নেই, ঠিক আছে, কিন্তু এই মেয়েটার ওই ক্যাট আই চশমা পরা, একটা অদ্ভুত পারফিউম, ওর মনে হয় এটা আমার খুব চেনা, ছেলেটা প্রেমে পড়ে। আর মেয়েটাও এত ইনোসেন্ট যে ছেলেটাকে বলে যে আমাদের একটা 23 নম্বর দেখা, তুমি কি এর থেকে আগে কিছু বলবে, না আমরা এরকম ভাবে রোজ লালা ল্যান্ডের মতো বিটসে হেঁটে যাবো। ছেলেটা বুঝতে পারে না মেয়েটা আমায় সিগন্যাল দিচ্ছে কিনা, কিন্তু দুজন এক্সপ্রেসই করতে পারে না। আমি তোকে বলছি, ছবিটার শেষে, এই ছবিটা যখন ডার্ক ফেজে ঢুকবে, তখন ছবিটা যে জায়গায় যাবে, ছবিটা যে পয়েন্টে শেষ হবে, সেটা যদি তোমার কাছে শকিং না মনে হয়, তুমি আমাকে বলবে। মানে আমি তোমাকে এত বড় কথা বললাম, যদি ছবিটা আমি বানাতে পারি, যদি তোমার শকিং না লাগে, তুমি নির্দ্বিধায় খিস্তি করো।
একদম খিস্তি দিয়ে উড়িয়ে দিও, যেটা কি বানিয়েছে। আমি তোমাকে তোমার চ্যানেলে বলে দিলাম, তুমি রোস্ট করে দিও, যদি বানাতে পারি আমি। না না, তুমি বানাও। দেখো, আমার না কোথাও গিয়ে এখন মনে হয় কি, এখন আমরা যেই গল্পই দেখি না কেন খুব ফর্মুলাটিক স্টোরি টেলিং, ঠিক আছে, ওকে। এবং ওই মানে অডিয়েন্সকে প্লিজ করার জন্য আমি একটা গল্প আনছি, গল্পটা আমার ভেতর থেকে আসছে না। তোমার যে গল্পের আইডিয়াগুলো আমি শুনলাম, এটা লাইক তোমার ভেতর থেকে এসছে, দিস স্টোরিজ কেম টু ইউ, ঠিক আছে, দেন তুমি ভেবেছো এই করেছো, ঠিক আছে। বাট লোকে তো এই ফর্মুলাটাকে, আমি রিসেন্ট একটা বাংলা সিনেমা, আমি নাম করছি না, মানে আমার তো ওটা ট্রেলার দেখে আমি খিস্তি মেরেছিলাম। সিনেমাটা আমি একটুখানি মানে ওই চুম্বক প্রক্রিয়ায় দেখে আমি লাইক যে ভালো হয়েছে, আমি সিনেমা দেখতে যাইনি, ওকে। হ্যাঁ, আমি সিনেমাটার নাম এখানে করছি না, যাই হোক। কিন্তু দ্য থিং ইজ যে, আর এই যে ইনোসেন্স, আর এই যে মানে যে ভালোবাসার যে চাহিদা, তুমি দেখবে এখনকার দিনের প্রেমের সিনেমাতে ইনোসেন্স ব্যাপারটা মরে গেছে, ইট ইজ নট দেয়ার এনিমোর, একেবারে। হ্যাঁ। ঠিক আছে। ইনোসেন্স ব্যাপারটাই নেই, কোথাও নেই, ঠিক আছে। এবং রোমান্টিক সিনেমা নিয়ে কথা বলার জন্য যদি এখন প্যারামিটার হচ্ছে গিয়ে কবির সিং আর অ্যানিমেল, বাই দ্য ওয়ে আমার কবির সিং খুব ভাল লাগে, ঠিক আছে, কিন্তু দ্যাট আমারও ইজ আ ভালো লাগে। ক্যারেক্টার ড্রামা, দ্যাট ইজ আ ক্যারেক্টার ড্রামা, ওকে। কিন্তু কবির সিং এর এবার তো, আর এখন প্রেম ব্যাপারটা না খুব মোরাল পলিসিং এর জায়গায় চলে গেছে, যে এইটা না ওইটা, আরে পরকিয়া। আমাকে কেউ যদি বলে যে তুমি লাইফে কি করতে চাও, আমি বলবো পরকিয়াকে ক্রিমিনালাইজ করো সবার আগে, যেটা 2018 আগে ছিল, এখন আর নেই। এই আর নোংরা জিনিস এসছে যেটা সবকিছুকে নষ্ট করে দিচ্ছে। আর সোশ্যাল মিডিয়া, আমার মনে হয় না, প্রেমের সব থেকে বড় দুটো শত্রু সোশ্যাল মিডিয়া, যেখানে জেন্ডার ব্যাশিং চলে সব থেকে বেশি, আর হচ্ছে কি তোমার পরকিয়া। আর সোশ্যাল মিডিয়া তো লাইক সবাই ভাবছে কি যে এটা বাদ দিয়ে, আজকাল লোকের কাছে না ব্রেকআপ করা খুব ইজি, পোষাচ্ছে না, আমাকে কেউ বললো ছেড়ে দিলাম ভাই, এরপরে আমি আরেকটা তো চলে আসবে। এই যে বেটার ভাই, তোমার বেটারের অপশন কোথায় গিয়ে শেষ হবে? আমি একটা ছেলে মেয়ে দুজনকেই বলছি, এরকম কিন্তু না যে আমি স্পেসিফিক কাউকে বলছি। আমাকে ছোটবেলায় আমার একটা দাদা বলেছিল, দেখ প্রেমের ব্যাপারটা হচ্ছে গিয়ে ফুলের বাগানে ঘোরার মতো, তুই ঢুকলি, তোর প্রথমে একটা ফুল পছন্দ হলো, বাট তুই ওটা নিবি না, তোকে কেউ বলবে যে সামনে এগিয়ে দেখো আরো ভালো ফুল আছে। এই করতে 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 গিয়ে তোর যখন মনে হবে যে না ভাই প্রথম ফুলটাই না ভালো ছিল, আমার এত ভাল লাগছে না, ভালোবাসার অপশন বুঝে তো আসে না, তখন গিয়ে দেখবি ওই ফুলটা কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছে, অথবা ছাগলে খেয়ে নিয়েছে। আর তখন তুই আর কিচ্ছু করতে পারবি না, তখন তোর মনে হবে আমি চুপ করে বসে থাকি, আই এম ডান। আজকের দিনে না সোশ্যাল মিডিয়া এক্স্যাক্টলি এটাই করছে আমাদের মাথার সঙ্গে। আমরা খালি ভাবছি যে ঠিক আছে বাদ দাও, এ বোধহয় রেড ফ্ল্যাগ, আরে রেড ফ্ল্যাগ এরা শব্দ বাড়া। প্রত্যেকটা মানুষের মধ্যে ইমপারফেকশন থাকে, পারফেকশন থাকে, আগেই কাউকে লেভেল করে দাও, এ টক্সিক, এ রেড ফ্ল্যাগ, হয়ে গেল খেলা শেষ। আর তার সঙ্গে তো মানে মিসঅ্যান্ড্রিস্ট আর মিসোজিনিস্ট কন্টেন্ট ক্রিয়েটার ভরে ভরে, তোমার বয়ফ্রেন্ড কি এরকম করছে তার মানে এ কিন্তু খারাপ, তোমার গার্লফ্রেন্ড এরকম করছে, নো সিল নো ডিল। ভাই আমি খালি ভাবি যে ভাই আমাদের সিল আছে, মানে যদি থাকতো তাহলে অনেক ছেলের তো সিল নেই, ঠিক আছে, যদি মহিলাদের যদি না থাকে তাহলে আমাদেরও তো নেই, ঠিক আমি আছে। আমি সত্যি কথা বলছি, আমি না এই টার্মস গুলো, এই বিষয়বস্তু গুলো মাঝে মাঝে, আমি তো এগুলো খুব রিসেন্ট শুনেছি। আমি আমি যেখান থেকে বিলং করি, বোড়ালের ছেলে, আমি আমি এত মডার্ন নই, আমি এত কিছু বুঝতেই পারতাম না যখন আমি ইনিশিয়ালি শুনতাম, এত টার্মসও জানতাম না, সত্যি কথা বলছি। আমি যখন শুনলাম আরে ছিলই না এত মিসোজিনি, টার্মস আমাদের সময়, ঠিক আছে, হ্যাঁ এই কিসব টার্ম। মিসোজিনি, এই ওই আমি সব ওয়ার্ড গুলো শুনে ভাবছি আচ্ছা এরকমও ওয়ার্ড হয়, এই মানে এটার মানেটা জানতে হবে তো আগে, গুগল করেছি, জেনেছি। এবার আমার ক্ষেত্রে সত্যি সত্যি কথা হচ্ছে, আমার মানে আমার কাছে আমি না মানে বলে বোঝাতে পারবো না, ধরো আমার কাছে 10-15টা ওই জিনিস আমি মাথায় নিয়ে ঘুরছি না, যে মেয়েটাকে এটা হতে হবে, মেয়েটা ফেমিনিস্ট হলে আমি প্রেম করবো না, মেয়েটা এই করলে আমি প্রেম করবো না। একজনকে লেগে গেল ভালো, তার হয়তো হ্যাঁ, কথায় লেগে গেল ভালো, তার হয়তো একটা ছবিতে ভালো লেগে গেল আমার। এবার ছবিতে ভালো লাগলো, আমার একটা বহুবারও ধরো হয়, ছবিতে কাউকে ভালো লাগলো, তার সাথে দুদিন আমি কথা বললাম, কিন্তু আমার ওই ইন্টারেস্টটা কাজ করে না। মানে কেউ আমাকে নিজে থেকেও কথা বললো আমার সাথে, আমার ওই ইন্টারেস্টটা কাজ করে না। মানে আমার ফিলিংটা না, মানে ওটা ওরম হয় না যে 1 মাস পর একটা অপশন পেলাম কথা বলা শুরু করে দিলাম। আমার যেটা হয়, আমি তোমাকে পুরো ওপেনলি বলছি, তোর একজনকে ভালো লেগেছে, ওই যে বলতে না পারাটা, এটা আমি অনেকদিন স্টে করি, যে আমি বলতে চাই না, বলতে পারবো না, এখন বলবো না, থাক, ডাইভার্ট হয়ে যাবো, এই হয়ে যাবো, ওই হয়ে যাবো, নিজেকে বোঝাই। এবার এই গেমটা অনেক দিন চলে,
মানে তখন না 4-5 মাস হয়ে গেছে, দেখছি কেউ বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি, কেউ বলতে পারছি না। ঠিক আছে, এবার একটা টাইমে আমরা দুজনই সারেন্ডার করলাম। মানে আমি আমার 4 বছর আগের যে প্রেম সেটা ইয়েতেই বলছি। তো সেটা বলা হলো, সেটা ফার্স্ট স্টেজে গেল, দুজনের কাইন্ড অফ স্বীকার করলাম যে হ্যাঁ আমার দিক থেকেও তাই ছিল, তার দিক থেকেও তাই ছিল। তো ওটা কেটে গেল, সম্পর্ক ভেঙে গেল, যাই হয়েছে হয়েছে। আমার সেটার জন্য কোনো রিগ্রেটও নেই, আমার কোনো অবজেকশনও নেই। এবার ব্যাপারটা হচ্ছে, পরবর্তী ধরো কাউকে আমার ভালো লেগেছে বা ভালো লাগলো, সেই ভালো লাগাটাও না যদি ওরকম জায়গায় গিয়ে হিট করে যে এর সিম্পলিসিটি আমার ভালো লেগেছে। আমার কাছে ব্যাপারটা হচ্ছে কি, এ আজীবন সারাক্ষণ সেজে গুজে আমাকে থাকবে না, আমিও থাকবো না। তো আমি যেরকম, সে এরকম, বা ফিল্টার ছাড়া আমাকে দেখুক, আমি ফিল্টার ছাড়া একে দেখি। যদি সেখানে ক্লিক করে যায়, হয়ে গেল। তাহলে ভাই বান্দা ইহা বিগল গায়, মানে ওটা যদি হয়ে যায় তাহলে ডান। কিন্তু ওটা আমার জন্য হয় না, ওটাই হয় না, যে কারণে আমি প্রেম করি না, এটাই হচ্ছে বিষয়। আমার যেটা হয়েছে ভাই যে আমি মানুষটার সাথে কি 2-3 ঘন্টা কথা বলতে পারছি উইদাউট ফিলিং বোর্ড। যদি কারণ দেখো, প্রেম বা সম্পর্ক বা একসঙ্গে থাকা, মানে আমি আমার বাবা মার কথা যদি বলি, 10 বছর তারা প্রেম করেছে, আর 36-37 বছর তারা বিয়ে করেছে, 45-46 বছর তারা একসঙ্গে রয়েছে। কথা বলা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে তুমি এর সাথে কথা বলতে পারো কিনা। এবং তোমাকে কিন্তু ওই ভাবতে হবে না যে এবার আমি এর সাথে কি নিয়ে কথা বলবো। ফ্লুয়েন্টলি তার সাথে তুমি কথা বলছো বিভিন্ন টপিক নিয়ে, কখনো সিনেমা নিয়ে, কখনো বই নিয়ে, কখনো পলিটিক্স নিয়ে, কখনো এমনি র্যান্ডম ভাট বকা। ঠিক আছে, যে জানো তো আজকে আমি এই দোকানে খেতে ঢুকেছিলাম, দোকানের লোকটা কিরকম ফালতু ছিল। ঠিক আছে, জানো তো একটা ছেলেকে দেখলাম তোমার পাশে হেভি ভালো মানাতো। ঠিক আছে, র্যান্ডম ভাট বকা। ঠিক আছে, ওকে, কোনো কারণ ছাড়াই। যার সাথে তুমি র্যান্ডম ভাট বকতে পারবে প্রচুর, ঠিক আছে, তার সাথে তুমি থাকতে পারবে। এবার আমার কাছে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমার এখন এত সেলফ ডাউট, আর আমি নিজে এমন একটা ফেজের মধ্যে দিয়ে আছি, আমি কোনো কিছুকে সোজা জিনিসকে আমি সোজা চোখে দেখতেই পারি না। আর আমি না সেটা বুঝতেও পারি যে দিস ইজ আ প্রবলেম। আর আমার ট্রাস্ট ইস্যু এই জায়গায় চলে গেছে। কোনো, মানে মহিলাদের কথা বলে বলছি না, কোনো কিছুকেই আমি বিশ্বাস করতে পারি না। সে মানুষ হোক কি ঘটনা হোক, কোনো কিছু দেখলেই মনে হয় কি যে এটার অন্য সাইডটা কি আছে ভাই। এই যে বলছি এতগুলো যে কন্ট্রোভার্সি হলো, আমি একটা নিয়েও ভিডিও করিনি এই জন্য যে ভাই আমি না জানি না এই যে কন্টেন্ট ক্রিয়েটার যে কেস খেলো, একে তো আমি অন্যই কিছু ভাবছিলাম। ঠিক আছে, তারপরে ভাবলাম যে একে হয়তো ফাঁসি দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি একদম প্রথমেই লিখেছিলাম যে হ্যাঁ ভাই এরকম রিল বানানোর কেস তো খেতেই হবে। তারপরে দেখি এর বাবা মা কি সব বলছে, আমি খালি ভাবছি যে যে ভাই একটা মেয়েকে থাপ্পড় মারার, তার বাড়িতে আটকে রাখা তো বাদ দাও। একবার বোন আর দিদি ভাই আলমারি গুছিয়েছে, আর ওদের ওর সাথে আমার ঝামেলা হয়েছে, আমি আমি আলমারি থেকে সব জামা কাপড় সব ফেলে দিয়েছি। মা টিউশন থেকে ফিরেছে, ফিরে আমাকে উদমা কেলিয়েছে প্যান্ট খুলে। তখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম, প্যান্ট খুলে একটা কালী মন্দির ছিল, অভাবিনী কালী মন্দির, ওটার সামনে আমাকে দাঁড় করিয়ে রেখেছে গোটা দুপুর বেলা। ঠিক আছে, বুঝতে পারছো তো? তো এরকম একজন মহিলার সঙ্গে আমি থাকি। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সেখানে আমি এই কন্টেন্ট ক্রিয়েটারের বাবা মার কথা শুনে ভাবছি যে একটাই তো থাপ্পড় মেরেছে ফর্সা বলে গাল লাল হয়ে গেছে। ভাবছি লাল হয়ে কি গেছে। বকছে এরা, কি বলছেটা কি, পরে কি সব চার্জেস দিয়েছে মেয়েটা সেই নিয়ে ডাউট হতে পারে। ঠিক আছে চলো, মেয়েটার তরফ থেকে অনেক ফল থাকতে পারে, সবকিছু ঠিক আছে, বাট এরা এদের। এবং আমার মায়ের ইন্টেনশন তুমি জানো না, আমি লাইফে একবার, মাত্র একবার সংস্কৃত ক্লাসে যেতে ইচ্ছা করেনি, তখন 7 বা 8-এ পড়ি, জলম জলায় জলানি ওই সময় ছিল। আমি সাইবার ক্যাফেতে গেম খেলতে গেছি, আমার মা খানিকক্ষণ বাদে এসছে, আমি দেখছি দোকানের ছেলেটা বলছে হ্যাঁ দিদি তোমার প্রোগ্রামটা দারুণ ছিল, আমরা তো যেতে পারিনি হ্যান ত্যান। আমি ভাবছি কি যে ওই যে কিউবিকল গুলো হতো না, যে বেশ বড় সড়ো, যে বসেছে তার সিস্টেম কি দেখতে পাবে না, আমি ভাবছি আমি আর একটু ভেতরে ঢুকে যাই, আমার মা আমাকে দেখতে পাবে না। ঠিক আছে, আমাকে যে জিজ্ঞাসা করলো বাবাই তোর গেম খেলা হলো, বাড়িতে এনে যা কেলিয়েছিল না। ঠিক আছে, এবং যাই হোক, মানে মানে সংস্কৃত কোচিং যাওয়া বন্ধ। ঠিক আছে, ওকে আমাকে বলছি তুই কতদিন এরকম করেছিস বল। আর কিছুতেই আমি বোঝাতে পারছি না যে মা আজকে প্রথম দিনই ছিল, এর আগে কোনোদিন আমি এরকম করিনি। কোন বাবা বিশ্বাস করবে। ঠিক আছে, আমি তো জোয়ান যাই খাচ্ছি, হোক। লোকে ভাব, আমি একটু জোয়ান খাচ্ছি, লোকে ভাবতে পারে আমি আবার
খৈনি ফৈনি খাচ্ছে আর কি। না 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 তো না, সে তো ভাই দেখো, লোকে তো আমাকে একজন লিখছে গাঁজাখোর, এত স্লোলি কথা বলো। আর জানো তো আমার চুলদারির জন্য অনেকে দেখে ভাবে কি যে এ ভাই মানে গিটারিস্ট ফিটারিস্ট, ঠিক আছে, আমার বাড়িতে একটা ভাঙা গিটার পড়ে রয়েছে, আমি এক লাইন গিটার বাজাতে পারি না। ওটা ভিডিওতে আগে আসতো আর লোকে, দাদা তুমি কি গিটার বাজাও, আমি এক লাইন বাজাতে পারি না। ওকে, ওটা কারোর একটা গিটার ফেলে গেছিল, আমি রেখেই দিয়েছি। আর আমার এই চুলদারির জন্য অনেকে ভাবে কি যে আমি বোধহয় গাঁজা ফাজা খাই বা ইয়ে ফিয়ে, আমার সব কিচ্ছু নেই, শুধু পেন্ট মুখে। হ্যাঁ, আমার মা যে বুঝলি? খুব মারধর করেছে এরকম কিছু মনে পড়ে না আমার, মারধর কিছু করেনি, মানে খুব একটা বেশি মায়ের বকাটাই এনা। আসলে আমরা কি হয়েছে, আমাদের বাড়িতে আমার দাদা এখানে থাকে না, আমার নিজের দাদা, সে মা বাড়িতে মানুষ হয়েছে। যেহেতু আমি ছোটবেলা থেকে প্রচুর ভুগেছি আর কি, তাই জন্যই আমাকেই মানে মানে খুব দেখাশোনা করতে হচ্ছে, হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি। যে কারণে দাদা মা বাড়িতে মানুষ হয়েছে। আর মা বাড়িটা হচ্ছে আমার খুব বড়, মানে বড় মামা মেজো মামা ছোট মামা, তিন মামা ছিল। তারপর হচ্ছে বড় মামার মেয়ে দিদি ভাই আমাদের থেকে অনেক বড় ছিল। তো ওরা না ওকে হচ্ছে পুরো সবার রাজা বেটাও। তো ওর কখনো মায়ের কমতি মানে এই অনুভবই হয়নি, এরকম এতজন আছে। আর ওরা হচ্ছে কেউ আমার দাদাকে জোর গলায় কথা বলতো না। ওকে যদি কেউ বকে, 8 জন দাঁড়িয়ে আছে। মাসি বিয়ে করেনি, বড় মামা ছোট মামা মেজো মামা, তিন মামা। আর তিন মামার হচ্ছে একটা মানে ভাগ্নে এরকম, আজকে বলেছে এই খেলনা চলে আসছে, কালকে বলেছে এই খেলনা চলে আসছে। আর সবারই তখন ইনকাম ভালো ছিল আর কি। আর আমার যেটা হতো, আমরা আমার বাবাকে ভীষণ ভয় পেতাম। দাদাও ওখানে থেকে, আমি এখানে থেকে, ঠিক আছে, মানে ভয় মানে হচ্ছে আমার বাবা কোনদিন মারেনি, একবার কেলিয়েছিল। ওই ভয়টা হচ্ছে বড় বয়সেও রয়ে গেছে যে ভাই ওই কেলিয়েছিল, তো যদি রেগে যায় সমীর দত্ত চাপ আছে, এরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে। আমি একবার আমরা পরীক্ষার খাতায় নাম লিখে এসেছিলাম জ্যোতি বোস, ঠিক আছে, ওকে, আমার নাম তো স্বর্ণবতী দাস, ঠিক আছে, ওকে, তখন খুব ছোট, ওয়ানে না, ওয়ানে তো আমি পড়িনি। আমি খড়দাতে এক জায়গায় টিউশন নিতাম রহড়ার এক্সাম ক্র্যাক করার জন্য। তো আমাকে জ্যোতি বোস বলে ডাকতো। এবার আমার একটা খুব ব্যাড হ্যাবিট যে পরীক্ষার খাতায় আমি না নাম রোল নাম্বার আমি আগে লিখি না, ঠিক আছে, পুরো অ্যান্সার ফ্যান্সার লিখলাম, তারপরে গিয়ে লাস্টে গিয়ে নাম রোল নাম্বার লিখে আমি দিলাম জমা। এবং সেই ব্যাডাবেটের জন্য আমি স্কুল লাইফে বেশ কয়েকবার কেস খেয়েছি। সবার খাতা পেয়ে গেছে, আমি খাতা পাইনি, একটা খাতা পড়ে আছে যাতে করে নাম রোল নাম্বার নেই, ঠিক আছে, তারপরে ওটা উদ্ধার হয়েছে যে ওটা আমার খাতা, ঠিক আছে। বাবা বাড়িতে এলো, বাবা ঘরে ঢুকে, আমাদের ভাড়া বাড়ি ছিল তখন, ঘরে ঢুকে বাবা আমাকে বললো যে তুই এদিকে আয়, ঠিক আছে, তারপরে ধোলাই। বাট যাই হোক, আমরা কোত্থেকে এখানে জানি এলাম, ঠিক আছে, বাবা আমার ধোলাই করে। আচ্ছা, সিনেমা নিয়ে রোমান্টিক নিয়ে তো কথা হয়ে গেল, ঠিক আছে, ওকে, এবার কিছু রিসেন্ট সিনেমার কথা বলি। তোমার অদম্য কেমন লাগলো? আমার অদম্য বেশ ভালো লেগেছে। মানে আমি অদম্য, এটা তো 70-80% সোলো ফিল্ম, মানে এটা পুরো সোলো ফিল্ম না, কিছু কিছু ক্যারেক্টার আছে। আমার ছবি সব থেকে ভালো লেগেছে হচ্ছে ডিরেক্টর যেটা দেখাতে পারবে না সেটাকেও দেখিয়েছে। মানে ওই যে শুরুতে মাইকটাকে ক্লোজ শটে রেখেছে, মাইকে শোনা যাচ্ছে, মন্ত্রী এসে স্পিচ দিচ্ছে, গুলি চলছে, আমি হেভি এনজয় করি। কি দেখাচ্ছে ওটা! এবং যখন হচ্ছে গানটা চলছে, একটা লম্বা মনোলগ চলছে এবং হচ্ছে ও ঘরটা গোছাচ্ছে, ও দেশটা হুম। গোছাতে চায় এরকম, দেশের আবর্জনা পরিষ্কার হ্যাঁ, হচ্ছে, মানে মেটাফরটা আমার ব্যাপক লেগেছে। এবং ছেলেটা যেরকম অরিয়ন পারফরমেন্স দিয়েছে, খুব ভালো। তোমার কেমন লাগলো? আমার দুর্দান্ত লেগেছে। আমি যখন দেখেছি, আমি তো ওসিডিআর এটা একদিনে দেখেছি, ওরা হল ভিজিটে এসেছিল। ছেলেটাকে যদিও সিনেমাতে যত লম্বা লাগছিল, সেটা অতটা লম্বা লাগলো না আমার সামনে থেকে দেখে। আমি ওর জাস্ট, আমি না এমনিতে না মানে সিনেমার আর্টিস্টদের সামনে থেকে দেখলে পরে আমি একদম কমফোর্টেবল না যে গিয়ে হ্যাঁ দাদা দারুণ লাগলো চল একটা সেলফি তুলি, ওটা আমার মধ্যে একবার মানে জাস্ট পারি না আমি, ঠিক আছে, ওকে। আর তোতলামির একটা সমস্যা আমার রয়েছে। আমি জাস্ট ছেলেকে বললাম ভাই খুব ভালো কাজ হয়েছে, এটুকুনি বলে আমি বেরিয়ে এসেছি। আমার লেগেছে ক্লাইম্যাক্সের যে একদম টপ শটটা, যে ও দৌড়াচ্ছে আর আলোগুলো প্রথমে ছন্ন ওইগুলো বিচ্ছন্ন, তারপর আলোগুলো পুরো জেলিফিশের এক হলো। মতো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক জেলিফিশের আছে, মতো আলোগুলো ওর উপর দারুণ। পুরো এক হলো। দারুণ দারুণ। ওটা এবং দারুণ। এই যে আমি একটা শর্ট খালি ভাবছি, ও যখন ওই যে যেই ট্রলারটার মধ্যে উঠবে, সেখান থেকে বেরিয়ে এসে তো একটা পলি ভর্তি একটা জমির মধ্যে গিয়ে উঠবে, যেখানে মানে যেইটার পোস্টারটা আমরা পাই দেখতে, যে ও পড়ে আছে, হুম, নাক থেকে হুম, একটু রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, হুম। ওইখানে ও তো অনেকটা রাস্তা কিন্তু হেঁটেছে ওই পলির ওপর দিয়ে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আমি খালি ভাবছি যে ক্যামেরাম্যান তো এখান দিয়ে হাঁটছে ওকে নিতে নিতে, হ্যাঁ, ট্র্যাকিং তো শট, হ্যাঁ। ক্যামেরাম্যানের ব্যালেন্স ব্যালেন্স কি ভাই, স্টেবিলাইজার দিয়ে তো এরকম ব্যালেন্স তো আসে না এডিটিং এর সময়, না না, ওটা কি ওটা করে করছে? স্টেবিলাইজার দিয়ে করে না।
ওটা যদি মানে কি দেখো কিছুটা তো যদি গিম্বেলে করে থাকে বা হচ্ছে ওই ব্রিগদাগি করে থাকে, কিছুটা তো সে করা বাঁচিয়ে দেয় ওটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওকেও তো স্টেপ ফেলে ফেলে যেতে হচ্ছে। হ্যাঁ ও তো হ্যাঁ, ওটাই বিশাল তো। যে সমস্যা চিন্তার বিষয় হচ্ছে ওদের তো বেশি ক্রু মেম্বার নেই যে পিছন থেকে কেউ না ধরে রেখেছে বা কেউ সাপোর্ট দিচ্ছে, বা ক্যামেরাটা যেটা হয় ওয়ান টেক বা বড় বড় যেখানে তোমার প্রচুর হ্যান্ডেলটা প্রচুর জার্কিং কিছু হুম রয়েছে, কি হয় আমি ধরো মানে 50 মিটার গেলাম গিয়ে ক্যামেরা ট্রান্সফার করলাম, আরেকজন হুম। তারপরে ওটা ক্যারি করলো, আরেকজন ক্যারি করলো, এবং আমাকে শুধু ওটা একা ক্যারি করতে হচ্ছে না, আমার পিছনে আরো একজন সাপোর্টে রয়েছে, এদের তো টিমই 5 জন। ঠিক আছে, তো সেখানে এ শালা ওটা নিয়ে যাচ্ছে, আমার তো মনে হয় না এই শটটার পিছনে 4-5 জন রয়েছে, কারণ এটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ওরকম একটা জায়গা রাস্তা, এ আর পড়বে হ্যাঁ, ওরাও ওরকম একটা পড়বে। জায়গা। আর এরকমও কিন্তু নয় যে ওই জায়গাটাতে যে হিরোকে এক জায়গা দিয়ে হাঁটাচ্ছে, আমরা একটা সব প্রপার জায়গা দিয়ে হাঁটছি, পুরো এরিয়াটাই ওরকম। তুমি তুমি আমার ফোনে আর 2% চার্জের সন্দেহ জানি না কখন বন্ধ হয়ে যাবে। আমার ওকে আমি ওকে। তোমাকে যখন আমরা এই এরকম ভাবে এই ছবির কথাগুলো বলছি, আমি তোমাকে বলছি প্রেম বাকিটা ব্যক্তিগত, এবং একইভাবে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। তুমি প্রেমটা বলো তো বা হচ্ছে আসা যাওয়ার মাঝে, মানে আমি বলছি আসা যাওয়ার মাঝে ওই ছবিটা তুমি প্লিজ না দেখে থাকলে প্লিজ অন্য যদি দেখো। আমি দেখেছি, মানে ওই তো ওই ঋত্বিক চক্রবর্তী আর ওই ইয়ে রয়েছে, বাসন আর দত্তা আছে তো। বাসব দত্তা, তুমি বলো ওই হ্যাঁ ছবিটার মতো প্রেম তুমি কি বলবে? যে যখন ভোরবেলা মেয়েটা আসছে, শোনা যাচ্ছে আবাহে হচ্ছে মানে তোমার ওই বিয়ের মন্ত্র পড়ে না, বিয়ের মন্ত্র, মানে বলছে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। বিয়ের মন্ত্র সময় যে কমিটমেন্ট হয় যে আমি জন্ম জন্মান্তর তোমার সাথে থাকবো, দুজন নিজেদের লাইফটা ওরকম ভাবে একে অপরকে বেটারের জন্য বেছে নিচ্ছে। আমি ভাবছি ভাই ডিরেক্টর কে, কি ডিরেক্টর ভাই, আদিত্য বিক্রমকে স্যালিউট জানাই। আর হচ্ছে ওই বাকিটা ব্যক্তিগত, ওখানে হচ্ছে আরে যে গল্পটা হচ্ছে আমি পড়েছিলাম, গল্পটার নামটা আমি ভুলে যাচ্ছি। আমি না বাকিটা গল্পটা ব্যক্তিগত এত আগে দেখেছি, আর আমার না খুব একটা ভালো রেজিস্টার করেনি ওকে। আমার মধ্যে রিভিজিট করতে হবে, কারণ এনিওয়ে নজরের বেলা আসছে, ওটার আগে একবার বাকিটা রিভিজিট তো করবো। বাকিটা ব্যক্তিগত তুমি তো দেখোই, আমি তোমাকে বলছি আর ছবিটার নাম আমার মনে পড়েছে, একটা গল্প আছে, গল্পটা তুমি ডেফিনেটলি পড়েছো, তেলেনা পোতা আবিষ্কার। ঠিক আছে, হুম হুম তেলেনা হুম। পোতা আবিষ্কারের সাথে বাকিটা ব্যক্তিগত একটা সিমিলারিটি আছে। ঠিক আছে, তেলেনা পোতা আবিষ্কার যখন আমি শেষ করেছি, মানে আমি অল্প বয়সে তো পড়েছি, আমি বাকিটা ব্যক্তিগত দেখার পরে না ইনস্ট্যান্ট গল্পটা পড়েছি খুঁজে। তেলেনা পোতা আবিষ্কার যখন শেষ হয় তোমার না দম বন্ধ হবে, আমি তোমাকে বলছি ওই দম বন্ধটাই আরো 2x হবে বাকিটা ব্যক্তিগত যদি তুমি এখন দেখো, মানে যে পয়েন্টে কি ছবিটা শেষ হচ্ছে, এবং হচ্ছে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, মানে কি কি এন্ডিং হয় এটা, এটা কি রোম্যান্স, আমাকে সত্যি ওই ছবিটা হন্ট করেছে, তোমার রাজলক্ষ্মী ও আমার তো শ্রীকান্ত। মনে হয় নজরের বেলাতে এরকম কিছু একটা অ্যাঙ্গেল থাকবে প্রিয়াঙ্কা সরকার আর অমিত শাহর ইয়েটার মধ্যে। থাকতেই পারে, এবং আমি কারণ খুব হ্যাপি যে আদিত্যদা অমিত শাহ হ্যাঁ বলো মানে বলো। সত্যি ওটাও ডিজার্ভ করে, অমিত শাহ সত্যি ডিজার্ভ করে। আমি হ্যাঁ তোমাকে বলছি যে আহ, আরে ওই ছবিটা যেটা হচ্ছে তোমার টাবু আর ইরফান খান রয়েছে ছবিটা, আমি নাম ভুলে তুমি যাচ্ছি, কি একদম হায়দারের ভুলে কথা যাচ্ছি। বলছো? না না, হায়দারের কথা বলছো নাকি তাবু আর ইরফান একদম খান অল্প, রয়েছে? একদম অল্প বয়সের ছবি, আরে না নামটা আমি ভুলে যাচ্ছি। না, আমি দেখিনি। এই তাবুর তো অল্প বয়সের ছবি, তো আমার খালি হেরাফেরি মনে পড়ছে কেন ঘুরিয়ে ঘুরিয়ে। তার ওখানে তার সুনীল নেমেসিস শেট্টির সাথে ওর খুব, আমি চেক করে নেবো পরে, নাম চাপ নেই। ওকে, পরে ওই নাম check করে নেমেসিস নেবো। না ওই ছবিটা কি ছিল, ওই ছবিটা ঠিক আছে, মানে কি সিনেমা, ওই ছবিটার সাথে অপুর সংসারে ছোট ছোট যা তুমি সাদৃশ্য পাবে, ওই সিমিলারিটিস সিকোয়েন্সের অপূর্ব, এবং দুজনকে এত দুর্দান্ত ভাবে ডিরেক্টর প্রেজেন্ট করেছে। আরে আমার কাছে এই ছবিগুলো না একটা অদ্ভুত সিনেমা। আমি বলছি তোমাকে আর জানো তো, নোটবুক, নোটবুক বলো আমি বলো, দেখেছি, নোটবুক দেখেছি। নোটবুক বলো। তোমাকে আমি দুটো সিনেমা বলি, হ্যাঁ টেন হ্যাঁ হ্যাঁ থিংস আই হেট অ্যাবাউট ইউ, ঠিক আছে? 10 থিংস আই, আমাকে এটা ইয়েও বলেছে, এটা আমাকে 10 থিংস আই হেট অ্যাবাউট, এটা আমাকে আয়ুষও বোধহয় বলেছে, হ্যাঁ। আর একটা বলো, একটা বলো, আর হ্যাঁ লাস্ট বলো বলো বলো। আমেরিকান ভার্জিন, লাস্ট আমেরিকান ভার্জিন। যদিও লাস্ট আমেরিকান ভার্জিনের গল্পটা তোমার দেখে মনে হবে যে এটা এটা এমন কিছু না, আই নো অ্যাবাউট দিস ফিল্ম অলরেডি, এরকম টাইপের গল্প আমরা দেখেছি হিন্দিতেও। কিন্তু এটা না, আমার কেন জানি মনে হয় যে লাস্টের যে সিনটা, সেটা তোমাকে কোথাও না কোথাও গিয়ে তোমাকে হিট করবে। এবং সিনেমাটাতে মানে প্রচুর বোল্ড জিনিসপত্র রয়েছে যেগুলো ইন্ডিয়ান সিনেমাতে তো হয় না, ওকে?
সেটা অ্যানাদার রিজন। কিন্তু 10 থিংস আই হেট অ্যাবাউট ইউ আমি তোমাকে দেখতে বলছি, তুমি কাস্টকে যখন তুমি দেখবে না, এই সিনেমার কারা কাস্ট, তোমার মজা লাগবে। এই যে জোকারের জন্য হিথ লেজার অস্কার পেয়েছে, রাইট? এই এই লোকটাকে তুমি এই সিনেমাতে প্রেম করতে দেখবে, একদম ইয়াং বয়স, ঠিক আছে? আর ডার্ক নাইট রাইজে যে রবিনের চরিত্রে যে করেছিল, সেও রয়েছে এই সিনেমার মধ্যে। তো একটা মজা তুমি পাবে। তো আমাদের তাহলে আজকে এত অব্দি থাকুক নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তোমার কি চার্জার কি লাগিয়েছো নাকি 2%? তোমার তাও যদি মানে OnePlus হয় তাহলে টিকে যাবে। আমার 1%ই আছে, এন্ডিংটা তুমি করে দাও, 1%ই আছে। আমার ব্যাটারি ব্যাকআপটা মোট খারাপ না, ভালোই। OnePlus হলে পরে ভালো, স্যামসাং হলে পরে ও 5% থেকে 0 মুহূর্তের মধ্যে হবে। তো এন্ডিংটা হচ্ছে কি, না বলছো? হ্যাঁ নাথিং হ্যাঁ, নাথিং। আচ্ছা নাথিং তো OnePlus এরই বোধহয় ব্র্যান্ডটা, তাহলে তাহলে টেনে দেবে, চাপ নেই। তো আমাদের এন্ডিংটা যদি করি, তো এন্ডিং কিছুই না, আমরা অনেকগুলো প্রেমে, আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আরো অনেক কিছু নিয়ে কথা বলবো, আর প্রেম নিয়ে আমরা কাইন্ড অফ বয়ে গেছি। তো এই সিনেমাগুলো যারা দেখেছো, যারা দেখে থেকেছো, তারা কিন্তু অবশ্যই, আর রূপমের প্রেফারেন্স কি তোমরা প্রত্যেকে জানতে পেরে গেছো, তো রূপমদার জন্য কিন্তু বৌদি খোঁজো। স্টেশন খুঁজে দিয়েছি আমি, শুধু প্রপোজ করার জন্য একটা বৌদি খুঁজতে হবে। আর দুই হচ্ছে গিয়ে যে তোমাদের পছন্দের কি প্রেমের সিনেমা রয়েছে, বা তোমরা রেকমেন্ড করতে চাও রূপম দাকে অথবা আমাকে, সেটা তোমরা কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই বলতে পারো। এইটুকুনি। আর হ্যাঁ, সিগমা মেল আলফা মেল হয়ে কি লাভ আছে, আই ডোন্ট নো। দ্য মেন থিং ইজ আমরা সবাই ভালোবাসা পেতে চাই, দিতে চাই, আর কোথাও গিয়ে আমরা মুখ লুকিয়ে প্রত্যেকে কাঁদতে চাই, ঠিক আছে? সেটা কারোর কোল হলে পর ভালোই হয়, মেন কথা হচ্ছে কি এটাই। তো এপিক লাইন দিয়েছে। তো তোমাদের কার কিরকম লাগলো এই এপিসোডটা, প্লিজ তোমরা বলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আবার পরে আমরা আবার কোলাপ করতেই পারি, অন্যান্য আরো জনরে রয়েছে সেগুলোর ফিল্ম নিয়ে করতেই পারি। রূপম তুমি প্লিজ, তুমি কিছু বলো আমি ক্লোজিং। আমি এটাই বলবো, স্বর্ণজিৎ সাথে আমার অনেক ধরে কথা হচ্ছিল, আমরা বসবো বসবো করে, তারপরে বসা হচ্ছিল না। ফাইনালি বসা হয়েছে। স্বর্ণজিৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ও যেরকম ভাবে একটা হ্যাল মেকিং নিয়ে ভিডিও করে, বেশ মজার লাগে। আরো আরো বেশি বেশি ভিডিও করুক, আলোচনা আসুক, আমরা আবার এরকম ভিডিও নিয়ে আসবো। চলো। চলো টাটা, বাই, আবার যেন দেখা, বাই। এন্ড করলাম, হ্যাঁ, লাইভটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।